আজ যে মুভিটা এক্সপ্লেন করব এটি এমন এক মহিলার গল্প যে জীবনে অনেক কিছু করতে চাচ্ছিল কিন্তু কোনো না কোনো কারণে তার হয়ে ওঠে না। আসলে আমাদের সবার অবস্থায় অনেকটাই এমন, কারো কাছে পছন্দের কাজটা করার মতো টাকা নেই, কারো সময় নেই, আবার কারো হয়তো সেই সুযোগটাই হয়ে ওঠে না। কিন্তু সত্যি বলতে এগুলো সবই হলো একটা অজুহাত। নিজের পছন্দের কাজ করার জন্য শুধু একটু সময় আর সদিচ্ছা দরকার। এই গল্পের হিরোইন তার স্বপ্নের জীবন কাটানোর জন্য তিলে তিলে টাকা জমায়। সে ভাবে যে আরেকটু আয় করে নেই, তারপর স্বপ্নগুলো পূরণ করব। কিন্তু হঠাৎ একদিন সে জানতে পারে যে তার ব্রেন টিউমার হয়েছে, আর সেটা একদম শেষ পর্যায়ে। তার হাতে সময় আছে মাত্র 3 থেকে 4 সপ্তাহ। এই খবর শোনার পর সে কি করবে? এই কিছুদিনের মধ্যে সে জীবনটা কি প্রাণ ভরে উপভোগ করতে পারবে? তার স্বপ্নগুলো কি আদৌ সত্যি হবে? এই সব প্রশ্নের উত্তর মিলবে আজকের এই সিনেমা লাস্ট হলিডেতে। তো চলুন আর দেরি না করে চলে যাই লাস্ট হলিডে মুভির বাংলা এক্সপ্লেনেশনে। মুভির শুরুতে আমাদেরকে জর্জিয়া নামের এই মহিলাটিকে দেখানো হয়। সে বলতে থাকে যে সেদিন গির্জায় আমার গলা স্বরটা একটু চড়া হয়ে গিয়েছিল বলে ফাদার বেশ রেগে যায়। আমি ফাদারকে বললাম যে ঈশ্বরকে যে সুরেই ডাকি না কেন তাতে কি আসা যায়, কিন্তু ফাদার রেগে আমাকে সেখান থেকে বের করে দেয়। কি আর করব, আমার মুখটা একটু বেশিই চলে। এবার ঘরে এসে সে তার নিজের পরিচয় দিতে থাকে। সে বলে যে আমি একটি ডিপার্টমেন্টাল স্টোরের কুকওয়্যার সেশনের সেলস উইমেন হিসেবে কাজ করি। আমার লক্ষ্য খুব একটা আকাশচুম্বী নয়, শুধু ছোট ছোট কিছু স্বপ্ন আছে। আমার শরীরটা একটু বড় হলেও মনটা কিন্তু একদম ছোট আর সহজ সরল। আর হ্যাঁ, সিঙ্গেল পুরুষদের জানিয়ে রাখি আমিও কিন্তু সিঙ্গেল। এই যে দেখছেন এগুলো আমার ডিসকাউন্ট কুপন, যেগুলো আমি পুরো ফায়দা তুলি। আর এই হলো আমার বাড়ি, আমার গাড়ি আর আমার দুনিয়া। আর এই যে দেখছেন পাশের বাড়ি সেই দুষ্টু ছেলে টিঙ্কু, ও হলো আমার সেলফ অ্যাপয়েন্টেড সিকিউরিটি গার্ড। সারাক্ষণ নজর রাখে যে কেউ যেন আমার গাড়িতে আঁচড় না কাটে। রান্না করা আমার নেশা, তাই নিজের পছন্দের সব খানা পিনা আমি বাড়িতেই বানাই, আর সেই সব ডিশ আমি এই টিঙ্কুকেই খাওয়াই। কি ভাবছেন ওকে পাহারাদারি করার জন্য টাকা দেই? একদমই না। আসলে পেট ভরে খেতে দেই বলে ওর মা তো ওর খাওয়া দাওয়াই বন্ধ করে দিয়েছে। আমি আমার রান্না সব ছবি একটা সিক্রেট ডায়েরিতে আঠা দিয়ে আটকে রাখি। কিন্তু একদিন ওই বাজে টিঙ্কুটা লুকিয়ে আমার ডায়েরিটা দেখে ফেলে। তখনই বাধ্য হয়ে জর্জিয়া তাকে বলে এগুলো আসলে আমার ছোট ছোট কিছু স্বপ্ন, যা হয়তো কোনোদিনই পূরণ হবে না। তাও এগুলো দেখে আমি মনে মনে খুশি থাকি। টিঙ্কু হঠাৎ জিজ্ঞেস করে, আচ্ছা দিদি, এই আঙ্কেলটাকে? এই কথা শুনে জর্জিয়া একদম রেগে যায়। সে বলে, বেটা, আঙ্কেল বললে কিন্তু মার খাবি। উনি আঙ্কেল নয়, ও আমার স্বপ্নের রাজকুমার, আমার সাথেই কাজ করে। কিন্তু মনের কথাটা আজও আমি তাকে বলতে পারিনি। টিঙ্কু তখন বলে, দিদি, আর কতদিন তুমি এভাবে একা একা কফি খাবে বলো তো? আমার কোনো মেয়েকে পছন্দ হলে আমি তো তাকে সোজাসুজি প্রপোজ করে দিতাম। জর্জিয়া তাকে বলে, শোন টিঙ্কু, নিজের বয়স বুঝে তারপর কথা বলিস, বুঝলি? এবার খাওয়া শেষ করে এখান থেকে ভাগ। টিঙ্কুকে বিদায় করে দিয়ে জর্জিয়া মলে যায়, যেখানে সে কাজ করে। আর এখানেই তার জান প্রাণ মান সম্মান সব সে শান কাজ করে। ওকে দেখলে জর্জিয়ার হাত পা যেন কাঁপতে শুরু করে। এই অবস্থায় কথা বলার সে সাহসী পায় না। কিন্তু তার বান্ধবী তো আর চুপ থাকার পাত্রী নয়। সে হুট করে তাকে ধাক্কা দিয়েই শানের কাছে পাঠিয়ে দেয়। জর্জিয়া শানের কাছে গিয়েই ভাবতে থাকে, আহারে, শানের ওই টাক মাথাটা কি চকচকে, আয়নার মতো মুখ দেখা যাচ্ছে ওতে। সে মনে মনে ভাবতে থাকে যে মানুষটা কত কিউট। ওর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে সে ভুলেই যায় যে সে সেখানে কেন এসেছে। শান তখন কাস্টমারের মতো জর্জিয়াকে জিজ্ঞেস করে, ম্যাডাম, আপনার কি চাই? মনে মনে জর্জিয়া ভাবে যে তোমাকে চাই, কিন্তু মুখে কিছু আর বেরোয় না। কোনো মতে আমতা আমতা করতে করতে সে একটি গ্রিল মেশিনে হাত দেয়, আর শান সেটাই প্যাক করে জর্জিয়ার হাতে ধরিয়ে দেয়। কপাল খারাপ, তার ভালোবাসা তো হলোই না, উল্টো তার পকেট থেকে কিছু টাকা আরো খসে গেল। তার উপর ওই টিঙ্কু এসে তাকে আবার জ্ঞান দিচ্ছে যে দিদি, এইভাবে একতরফা প্রেম করতে করতে তো তুমি রাস্তায় বসে পড়বে। সত্যি জর্জিয়ার কপালটাই খারাপ। বাচ্চাদের কাছ থেকে এখন তার উপদেশ শুনতে হচ্ছে, ভাবা যায়। যাই হোক, পরদিন আবার সেই রান্নার সরঞ্জাম বিক্রির কাজে তাকে লেগে পড়তে হয়। ওইসব খুঁতখুঁতে কাস্টমারদের রাজি করানোর জন্য তাকে রান্না করেও দেখাতে হয়, তবেই তারা কড়াই টড়াই কিনে নেয়, নয়তো শুধু দেখে দেখেই চলে যায়। কিন্তু ঠিক তখনই মাঝখানে উদয় হয় সেই ম্যানেজারের। কথায় কথায় ভুল ধরা যায় স্বভাব। লোকটার নাম মেথিউ। সে নিজের বসের বড্ড বড় ভক্ত, মানে যাকে বলে চাটুকার। জর্জিয়াকে সে মেথিউর লেখা বই পড়তে বলে, কিন্তু জর্জিও তো সোজা সেই বই ডাস্টবিনেই ফেলে দেয়। হঠাৎ সে দেখে যে শান ভূতের মতো তার পেছনে দাঁড়িয়ে আছে। এটি দেখে তো সে ভয়েই শেষ। শান বলে যে তোমার রান্নার গন্ধই আমাকে এখানে টেনে এনেছে। জর্জিয়া মনে মনে বলে, খাবার চাইলে চেয়ে নিতেই পারো, এভাবে মিথ্যে প্রশংসা করার কি দরকার বলতো? জর্জিয়া তাকে খাবার দেয়, আর তখনই জর্জিয়ার লাইফটা যেন বদলে যায়। সে শানের সৌন্দর্যে একদম ডুবে যায়। এমন সময় তার হাত থেকে একটা চামচ পড়ে যায়। ওটা তুলতে গিয়ে পা পিছলে জর্জিয়া সোজা শানের উপর গিয়ে পড়ে। সে দেখতে পায় যে শান তাকে ফ্লাইং কিস দিচ্ছে। এটি দেখে জর্জিয়া যেমন আনন্দ হচ্ছিল, আবার অদ্ভুত লাগছিল, কারণ তার স্বপ্নের হিরো তো এমন স্বভাবের মানুষ হওয়ার কথা নয়। কিন্তু কিছুক্ষণ পরেই তার ভুল ভাঙে। সে বুঝতে পারে সে আসলে অজ্ঞান হয়ে গিয়েছিল, আর এখন তার আবার জ্ঞান ফিরেছে। মলের ডাক্তার জোর করতে থাকে তার সিটি স্ক্যান করার জন্য, কিন্তু গিফটের ম্যানেজার আবার স্ক্যানের টাকা দিতে নারাজ। দুজনে এটা নিয়ে ঝগড়া করছিল, কিন্তু জর্জিয়া খুব মজাই পাচ্ছিল, কারণ শান তখন তার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। শেষে কয়েকবার স্ক্যান মেশিনের
ভেতর বাহার করার পর অবশেষে তার মাথার স্ক্যান শেষ হয়। ডাক্তার তাকে একজন বড় স্পেশালিস্টের কাছে নিয়ে যায়। সে বলে যে তোমার এক বিরল ধরনের ব্রেন টিউমার হয়েছে, তাও আবার একদম শেষ পর্যায়ে আছে সেটি, তুমি আর মাত্র 3 সপ্তাহ বাঁচতে পারবে। এই কথা শুনে জর্জিয়া তো একদম চমকে যায় যে এটা কি ধরনের ইয়ার্কি, 3 সপ্তাহ সময় দিয়ে আমি কি করব, আচার বানাবো? জর্জিয়া ডাক্তারকে বলে অপারেশন করুন, আমাকে বাঁচান। কিন্তু অপারেশনের খরচ শুনে জর্জিয়ার মনে হতে থাকে যে এর চেয়ে মরে যাওয়াই সহজ, কারণ অপারেশনের জন্য $3.5 লাখ লাগবে। বাড়ি ফিরে জর্জিয়া অনেক কাঁদে। সে ভাবতে থাকে যে আমার স্বপ্নগুলোর তাহলে কি হবে? আমি কত রকমের রান্না করতে চেয়েছিলাম, শানের সাথে প্রেম করতে চেয়েছিলাম, পৃথিবী ঘুরতে চেয়েছিলাম, কিন্তু এই 3 সপ্তাহে আমি আর কি বা করতে পারবো? তখন এই দুষ্ট টিঙ্কুর মা ফোন করে তাকে আর বলে যে কয়েকদিনের জন্য যেন ওর বাচ্চাদের সে দেখাশোনা করে। এই কথা শুনে জর্জিয়ার আগে ফোনটাই কেটে দেয়। পরদিন সে ঠিক করে যে আজ থেকে আর কান্নাকাটি নয়। সে সোজা ম্যানেজারের কেবিনে ঢুকে পড়ে। ম্যানেজার তো তার সাথে কথাই বলতে চায় না, সে নিজের ফোন নিয়ে ব্যস্ত। কিন্তু জর্জিয়া তখন নিজের জুতো দিয়ে তার ফোনটাকে এমন ভাবে পিষে দেয় যেন মনে হচ্ছিল সে কোনো কাপড় কাচ্ছে। ম্যানেজার তখন আমতা আমতা করে জানায় যে আমি তোমাকে একটা সিডি দেখাতে চাই, আর এটা দেখলে তোমার জীবনটাই বদলে যাবে। কিন্তু জর্জিয়া সেই সিডিটাকে পাপড়ের মতো মটমট করে ভেঙে ফেলে। তারপর চিৎকার করে সে বলে যখন তখন শুধু মেথিও মেথিও করছো কেন? এত যদি ভক্তি থাকে তবে ওটাকে বাড়ি নিয়ে গিয়ে পুজো করো তো, আমাকে ওই কথা শুনিও না। আমি এখানে এটা জানাতে এসেছি যে আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি। এই কথা শুনে ম্যানেজার একদম ঘাবড়ে যায়। সে অনুনয় করে বলে প্লিজ এমন করো না, তোমার জন্যই তো আমাদের রান্নার জিনিসপত্র এত ভালো বিক্রি হচ্ছে। কিন্তু জর্জিও ছাড়ার পাত্রী নয়। সে বলে যে কর্মীরা যখন কাজ করে তখন তো তাদের পাত্তাই দাও না, শুধু রক্ত চুষে টাকা কমাও, আর যখন কেউ কাজ ছাড়তে চায় তখন মনে পড়ে যে সে কতটা দরকারি ছিল, তাই না? আমি কিচ্ছু শুনবো না, আজই আমি কাজ ছাড়ছি, আমার পাওনা মিটিয়ে চেক বই রেডি রাখো এখনই। এই বলে সে গটগট করে বাইরে বেরিয়ে যায়। ঠিক তখনই শান পেছন থেকে এসে তাকে সিনেমার অফার করে। এই কথা শুনে জর্জিয়ার হাসি পায় আবার কষ্টও পায়। সে ভাবতে থাকে যে আহারে জীবন, এতদিন এই লোকটা আমার সাথে ঠিক মতো কথাও বলেনি, আর এখন যখন আমি মরতে বসেছি তখন সে আমাকে ডেটে নিয়ে যেতে চাচ্ছে। দুজনের কষ্ট কমানোর জন্যই সে তাকে সরাসরি মানা করে দেয়। দুঃখের চোটে গির্জায় গিয়ে জর্জিয়া বিড়বিড় করে বলতে থাকে যে হে ভগবান, আমি এমন কি পাপ করেছিলাম যার জন্য আমার আজ এই অবস্থা? সেখানে অন্য গায়করা জর্জিয়ার কথাগুলো গানের কলি ভেবে নিয়ে বারবার সেইগুলোই গাইতে শুরু করে। সে তাদেরকে বলে যারে পাগল, আমি অসুস্থ, কিন্তু তারা থামছিলই না। বিরক্ত হয়ে জর্জিয়া বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে সে একদম শক্ত সংকল্প করে নেয় যে আমার ডায়েরিতে যা যা আমি লিখেছি এখন থেকে আমি ঠিক সেই কাজগুলোই করব আর খুশি থাকবো। ব্যাংক থেকে সে নিজের জমানো সব টাকা আর মায়ের দেওয়া সব সঞ্চয় তুলে নেয়। এবার সে তার পছন্দের জীবনটার বেছে নেবে। তার প্রথম গন্তব্য হবে তার স্বপ্নের সেই হোটেল। সে এটা ভেবে ফ্লাইটে উঠে পড়ে, আর তার সামনের সিটে একটা গ্রাদার মতো লোক বসেছিল। সে সিটটাকে বিছানা বানানোর চেষ্টা করছিল। জর্জিয়া ওই লোকের সিটে এমন এক লাথি মারে, এটা দেখে এয়ার হোস্টেস ছুটে আসে। সে বলে যে ম্যাডাম, আপনি অন্যের সিটে লাথি মারতে পারেন না। কিন্তু জর্জিয়া তো এখন আর মৃত্যুকেও ভয় পায় না। সে গলা উঁচিয়ে বলে তোমাদের ফ্লাইটে বক্সের মতো এইটুকু ছোট সিট কেন? জায়গা তো একদমই নেই। তার উপর এই লোকটা কি আমার কোলে এসে ঘুমাবে নাকি? তখন পাশ থেকে এক লোক ফোরন কেটে বলে এত যদি জায়গার দরকার হয় তবে ফার্স্ট ক্লাসে চলে গেলেই পারেন। কথাটা সরাসরি জর্জিয়ার ইগোতে গিয়ে লাগে। সে ভাবে যখন ফার্স্ট ক্লাসের টিকিট কাটার সামর্থ্য আছে তখন কেন আমি সেটা করব না? তারপর সে ফার্স্ট ক্লাসে গিয়ে বসে। ফার্স্ট ক্লাসের সিটে গিয়ে সে বসে ভাবতে থাকে যে বাহ, এটি তো খুব চমৎকার জায়গা, আর কত বড়, দেখে মনটা একদম জুড়িয়ে যায়। শেষে জর্জিয়া তার প্রিয় জায়গায় ল্যান্ড করে। সেখানে তার স্বপ্নের হোটেলে যাওয়ার জন্য কোনো ট্যাক্সি পায় না। তার উপর শুরু হয় তুষারপাত। এখন সে কি করবে? হঠাৎ দেখে যে একটা হেলিকপ্টার ভাড়ায় পাওয়া যাচ্ছে। বাস আর কি, হেলিকপ্টার ভাড়া করে সোজা হোটেলের ছাদে ল্যান্ড করে সে। আসলে এই হোটেলে শুধু বড় বড় ভিআইপিরাই আসে। জর্জিয়াকে হেলিকপ্টার থেকে নামতে দেখে সবাই ভাবে যে জর্জিয়া বোধহয় কোনো কোটিপতি। এত চমৎকার হোটেল দেখে জর্জিয়ার তো বিস্ময়ের সীমাই নেই। তখনই হোটেলের এক লোক বলতে থাকে যে গত সপ্তাহে সেনেটর এখানে এসেছিল। সে বলেছিল আপনি নাকি ওনার বন্ধু। মেয়রের মুখে আপনার কথা শুনেছি। এদিকে রিসেপশনিস্ট জিজ্ঞেস করে ম্যাডাম, আপনার তো 2 দিন পরে আসার কথা ছিল, হঠাৎ আজকেই চলে আসলেন? তাদের এসব কথা শুনে জর্জিয়া ভাব নিয়ে বলে আসলে আমার ড্রেসের সাথে ম্যাচিং গাড়ি পাচ্ছিলাম না, তাই ভাবলাম 2 দিন আগে হেলিকপ্টারে চলে আসি। আর শোনো, নষ্ট করার মতো সময় আমার হাতে একদমই নেই, আমার এখনই একটা ঘর চাই। ওরা বলে ম্যাডাম, এই মুহূর্তে শুধু প্রেসিডেন্সিয়াল সুইটটাই খালি আছে, যার ভাড়া $5000। জর্জিয়া তখন বুক ফুলিয়ে বলে টাকার কোনো অভাব নেই আমার কাছে, শুনেছো, শুধু সময়ের অভাব আছে। জর্জিয়াকে প্রেসিডেন্সিয়াল সুইট বুকিং দিতে দেখে হোটেলের ম্যানেজার নিজে এসে তার সাথে খুব খাতির করতে থাকে। ঠিক তখনই ওখানে তার প্রাক্তন বস, সেই মলের মালিক ম্যাথিউ উদয় হয়। লোকটা বড় লেখক সেজে ঘুরে বেড়াচ্ছে। তার সাথে একটা মেয়ে আছে, সম্ভবত এটি তার গার্লফ্রেন্ড। জর্জিয়া পাশ দিয়ে যাওয়ার সময় ওই মেয়েটাকে সাবধান করে দিয়ে বলে ওই গাধাটার পেছনে সময় নষ্ট করো না, ও কিন্তু একটা প্রতারক। তার কথা শুনে মেয়েটা ঘাবড়ে গিয়ে হোটেলের স্টাফদের কাছে তার সম্পর্কে জানতে চায়। স্টাফরা বাড়িয়ে বাড়িয়ে তাকে বলে যে জর্জিয়া অনেক বিশাল ধনী এক নারী, সে সেনেটর ও মেয়রের খুব ঘনিষ্ঠ বন্ধু। এরপর জর্জিয়া তার প্রেসিডেন্সিয়াল সুইটে যায়। কি দারুণ
দারুণ ঘর। তারপর হোটেলের সবচেয়ে দামি বুটিক শপে গিয়ে সবচাইতে দামি ড্রেসটা সে কেনে। সেই ড্রেস পরে সে ডিনারে যায়। সবাই চোখ বড় বড় করে তাকে দেখছিল আর ভাবতে থাকে যে কোটিপতি মহিলাটিকে। কিন্তু জর্জিয়ার ওসব দিকে কোনো ভ্রুক্ষেপে নেই, তার শুধু খাওয়ার নিয়ে চিন্তা। তার উপর এই হোটেলের শেফ হলো বিখ্যাত শেফ ডিডিআর। জর্জিয়া তো মনে মনে ভাবতে থাকে যে আমার তো লটারি লেগে গেছে। জর্জিয়া ওই শেফের বানানোর সবচেয়ে স্পেশাল ডিশগুলো অর্ডার করে। মেথিউ তার গার্লফ্রেন্ডকে নিয়ে পাশের টেবিলেই বসে। আশেপাশে তখন বাঘা বাঘা সব রাজনীতিবিদ আর কোটিপতিরা। মেথিউর গার্লফ্রেন্ড যখন জর্জিয়াকে নিয়ে প্রশংসা করতে থাকে, এটা দেখে মেথিউ খুব বিরক্ত হয়। সে নিজের দেখনদারি বজায় রাখতে ওয়েটারকে ডেকে হুকুম করে যে শেফ ডেডিয়ারকে এখানে ডেকে আনো, সে নিজে যেন আমাকে সার্ভ করে, তবেই তো আমার সম্মান বজায় থাকবে। এদিকে মেথিউ আর জর্জিয়ার খাবারের অর্ডার শেফ ডিডিয়ারের কাছে পৌঁছায়। মেথিউর অর্ডার দেখে সে বিরক্তিতে যেন থুতু ফেলছিল। বলে, এটা আবার কোনো অর্ডার হলো? চিনি নেই, নুন নেই, মশলা নেই, চিজ নেই, সবকিছুতেই মানা। ওকে তো সেফ একটা সেদ্ধ করা পকোড়া দিয়ে দাও। কিন্তু যখন সে জর্জিয়ার অর্ডারটা দেখে তখন শেফ একদম অবাক হয়ে যায়। সে বলতে থাকে, আরে এই মানুষটিকে যে আমার সেরা সব ডিশগুলো একসাথে অর্ডার করেছে, ওনাকে তো আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো। সত্যি সত্যি শেফ নিজে জর্জিয়ার জন্য খাবার তৈরি করতে শুরু করে। আর একের পর এক জর্জিয়ার টেবিলে তার প্রিয় সব রাজকীয় খাবার আসতে থাকে। একটু পরে শেফ ডেডিয়ার বাইরে আসে। তাকে দেখে তো মেথিউ পুরো শাহরুখ খানের মতো দুই হাত ছড়িয়ে দাঁড়িয়ে পড়ে, যেন ভাবছে শেফ তাকে বুকে টেনে নিতে এসেছে। কিন্তু শেফ তাকে পাত্তাই দেয় না। সে সোজা এসে জর্জিয়ার পাশে বসে। সে জর্জিয়াকে বলে, আমার ডিশগুলো এত মন দিয়ে উপভোগ করা কাস্টমারদের সাথে আমি নিজে দেখা করতে চেয়েছিলাম, তাই চলে এলাম। জর্জিও তাকে বলে যে আমি তার সব ডিশ বাড়িতে রান্না করার চেষ্টা করি। মেথিউর তো সেখানে ইজ্জত পুরো পাংচার হয়ে যায়, কারণ সবাই তখন জর্জিয়াকে নিয়ে আলোচনা করছে। কেউ বলছে ওমেন অফ দ্য ইয়ার, কেউ ভাবছে আমি কোনো রাজ পরিবারের রাজকন্যা। এদিকে মলের শান্ত পুরো পাগল হয়ে গেছে। সে মলের ডাক্তারকে উল্টো করে ঝুলিয়ে জিজ্ঞেস করে যে আমার জর্জিয়া কোথায়, তুমি ওর সাথে কি করেছো? ডাক্তার তখন আসল সত্যিটা তাকে বলে যে জর্জিয়ার ব্রেন টিউমার হয়েছে আর সে আর মাত্র 3 থেকে 4 সপ্তাহ বাঁচবে। আর এদিকে জর্জিয়া, সে তখন নিশ্চিন্তে স্পাতে ম্যাসাজ করাচ্ছিল। সে মনে মনে ভাবছিল, আহা কি যে শান্তি। কিন্তু মাঝখানে ওই থেরাপিস্ট যখন নিম পাতা দিয়ে তাকে ঝাড়ফুঁক শুরু করে, তখন সে বলে এতে নাকি ভূত প্রেত পালায়। জর্জিয়া তখন মনে মনে বলে, আরে দিদি, 3 সপ্তাহ পর তো আমি নিজেই ভূত হতে চলেছি, তাই একটু ধীরেই মারো। তারপর জর্জিয়া যখন হট ওয়াটার বাথ নিতে যায়, তখন ওখানে এক হিপোপটেমাস উদয় হয়। সে আসলে সেই রাজনীতিবিদ যে মেথিউর সাথে কথা বলছিল। সে জর্জিয়াকে জ্ঞান দিতে শুরু করে, কিন্তু জর্জিয়া সরাসরি বলে দেয় যে নিজের মুখটা বন্ধ রাখো, নয়তো আপনার বিষে পুরো পুলের জল বিষাক্ত হয়ে যাচ্ছে, বুঝলেন? অন্যদিকে মেথিউ ও তার গার্লফ্রেন্ড জর্জিয়ার দিকে অপলক দৃষ্টিতে দেখছিল। এরপর তারা লিফটে উঠে। মেথিউ তো জানতো না যে জর্জিয়া আসলে তারই মলে কাজ করত। সে বেশ ভাব নিয়ে জর্জিয়াকে বলতে থাকে, আপনার মতো অসাধারণ ব্যক্তিত্ব আমি আগে কখনো দেখিনি। জর্জিয়া তাকে জবাব দেয়, কিন্তু আমি আপনাকে খুব ভালো করেই চিনি, আপনার লেখাও পড়েছি, একদম বাজে, দয়া করে প্লিজ আর লিখবেন না, তবে পৃথিবীর রক্ষা পাবে। তাকে এভাবে অপমান করে জর্জিয়া নিজের রুমে চলে আসে। রুমে আসার পর সে দেখে যে হাউসকিপিং ম্যানেজার রিচা তার রুম পরিষ্কার করতে এসেছে। তাকে খুব ক্লান্ত আর দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছিল। জর্জিয়া মায়া করে নিজের দামে ম্যাসেজ কুপনটা তাকে দিয়ে দেয় আর বলে যে যাও, মন শান্ত করে আরাম করে ম্যাসেজ নিয়ে এসো। পরদিন জর্জিয়া স্নো স্কেটিং করতে যায়। সে তো স্কেটিং জানে না, তাই একজন তাকে সাহায্য করছিল। জর্জিয়া ভাবতে থাকে যে সাধারণত আমরা ভবিষ্যতের কথা ভেবে বর্তমানে আনন্দ করতে পারি না, টেনশনে কোনো কাজে ঠিক মতো হয় না। কিন্তু জর্জিয়া তো জানে যে তার কোনো ভবিষ্যৎই নেই, তাই তার এখন আর কোনো ভয়ও নেই। কিছুক্ষণ পরেই সে একদম পেশাদারদের মতো স্কেটিং করতে শুরু করে। এটি দেখে সবাই একদম অবাক হয়ে যায় যে মহিলাটি কে, যে যেখানেই যাচ্ছে সেখানে আসর জমিয়ে দিচ্ছে। এমন সময় মেথিউ আবার সেখানে আসে। সে জর্জিয়ার সাথে স্কেটিং প্রতিযোগিতায় নামে, কিন্তু জর্জিয়া তাকে এক ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। সে তখন রেগে গিয়ে জর্জিয়াকে অ্যারেস্ট করানোর হুমকি দিতে থাকে, কিন্তু এটি শুনে সে মনে মনে হাসতে থাকে আর বলে, আরে ভাই, অ্যারেস্ট হওয়ার জন্য আমি বেঁচে থাকলে তো। জর্জিয়া নিজের মনে মনে আনন্দে স্কেটিং করতে থাকে আর সবাই তালি দিয়ে তাকে বাহাবা দিতে থাকে। মেথিউ এটি দেখে আরো রেগে যায়। সে বুঝতেই পারছিল না যে কোটিপতি মহিলাটি কেন তার লেভেলে নেমে এসে ঝগড়া করছে। এরপর আবার মেসেজ করাতে গিয়ে পাশের রুম থেকে কারো চিৎকার শুনতে পায়। সে তাকিয়ে দেখে যে ওটা মেথিউর গার্লফ্রেন্ড ডায়না। সে মেসেজ থেরাপিস্টের উপর চিৎকার করে বলছে যে সে নাকি ডায়নার ঘাড় ভেঙে ফেলেছে। জর্জিয়াকে দেখা মাত্র তার মুখ বন্ধ হয়ে যায়। জর্জিয়া কড়া গলায় বলে, এই মেয়েটি তোমাকে সাহায্য করছে আর তুমি তার উপর চিৎকার করছো, এখনই ক্ষমা চাও। মেয়েটি বাধ্য হয়ে তার কাছে ক্ষমা চায়। তারপর সে ডায়নাকে বোঝায় যে শোনো, এই কর্মীদের উপর চিৎকার না করে ওই গাধাটার উপর চিৎকার করো যে তোমার ফায়দা তুলছে। তোমার ঘাড়ে মেয়ের জন্য ভাঙেনি, বরং ওই মেথিউর সামনে সারাক্ষণ মাথা নত করে থাকার জন্য ভেঙেছে। তাই যাও আর ওই মেথিউকে একদম বিশ্বাস করো না, এমনিতেও সে বিবাহিত। এখন এই হোটেলের গেস্টরা জর্জিয়াকে শুধু একজন ধনী নারী হিসেবে নয়, বরং তাকে খুব শ্রদ্ধার চোখে দেখতে শুরু করে। জর্জিয়ার ফ্যান ফলোয়িং যেন বেড়েই চলছে। এরপর ডায়না তার কাছে এসে বলে, আমি আর মেথিউর সাথে থাকতে চাই না, কিন্তু কি করব, ও তো আমার বস, ওর কথা না শুনলে ও আমাকে চাকরি থেকে বের করে দেবে। জর্জিয়া তাকে বোঝায়, দেখো বোন, এই দুনিয়ায় চাকরির অভাব
নেই, হয়তো টাকা একটু কম পাবে কিন্তু ইজ্জত নিয়ে খেয়ে পড়ে বাঁচতে পারবে। নিজের পায়ে দাঁড়াতে শেখো, তবেই জীবনে সুখী হতে পারবে। আরেকজনের উপর এতটাও নির্ভরশীল হয়ে যেও না যে সে তোমাকে গাধার মতো ঘুরাবে। জর্জিয়ার কথা শুনে সে মন খুলে হাসে আর বুঝতে পারে যে সে ঠিকই বলেছে। ওদিকে শান সেখানে একাই বসে আছে, আর সেই দুষ্টু টিঙ্কুটি কি করছে জানেন? সে জর্জিয়ার সেই সিক্রেট ডায়েরিটা শানকে দেখিয়ে দেয়। সেখানে শানের ছবির সাথে জর্জিয়ার ছবি যে ডিশে শখ করে লাগিয়ে রেখেছিল। টিঙ্কু শানকে এটাও বলে দেয় যে ডায়েরিতে লেখা স্বপ্নগুলো পূরণ করার জন্যই জর্জিয়া হয়তো তার স্বপ্নের হোটেলে গিয়েছে। এদিকে হোটেলের বড় বড় সব রাঘব বোয়ালরা আর রাজনীতিবিদরা এখন তার আগে পিছে ঘুরছে। এমনকি বিখ্যাত রাইটারও মনে হয় জর্জিয়ার ফ্যান হয়ে গেছে। জর্জিয়া মনে মনে হাসতে থাকে যে এরা যদি জানতে পারে যে আমি আসলে কে, তবে সবাই ভয়ে দূরে পালিয়ে যাবে। জর্জিয়া সবার উদ্দেশ্যে ঘোষণা করে যে কাল আমি বেস জাম্প করতে যাচ্ছি, অর্থাৎ পাহাড় বা উঁচু জায়গা থেকে ঝাঁপ দিব। এটি শুনে মিথিও তার সাথে পাল্লা দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। আসলে সে কোনোভাবে জর্জিয়াকে হারিয়ে সবার সামনে নিচু করতে চাচ্ছিল, কিন্তু জর্জিয়ার এটা নিয়ে কোনো সমস্যাই ছিল না। পরদিন তারা ঝাঁপ দেওয়ার জন্য পাহাড়ের এক বিশাল বাঁধের দ্বারে দাঁড়ায়। ইন্সট্রাক্টর তাদের সাবধান করে দিয়ে বলে এখনো সময় আছে, চাইলে সরে যেতে পারো, এতে কিন্তু প্রাণও যেতে পারে। কিন্তু জর্জিয়া বিন্দাস দাঁড়িয়েছিল, কিন্তু মনে হচ্ছিল যে মিথিও ভয়ে প্যান্টেই কাজ ছেড়ে দেবে। টেনশন ওর মুখে স্পষ্ট ফুটে উঠছিল। জর্জিয়া নিচের দিকে তাকাতেই তার মাথাতে একটু ঘুরে ওঠে, কিন্তু সাহস সঞ্চয় করে ঝাঁপিয়ে পড়ে সে। একদম রাজকীয় ল্যান্ডিং হয় আর সবাই তাকে দেখে হাততালি দিতে থাকে। জর্জিয়া তো ল্যান্ডিং করে ফেলে, এখন মিথিও কি করবে সেটা সে নিজেও বুঝতে পারছে না। সে তো ইন্সট্রাক্টরকে ঝাঁপতে ধরে ঝুলতে থাকে। সবাই তার সেই ভয়ার্থ অবস্থার ভিডিও বানিয়ে হাসাহাসি করছিল যে লোকটা ফালতু মুসিবতে নিজে থেকে ফেসে গেছে। পুরো হোটেল এখন শুধু জর্জিয়াকে নিয়ে চর্চা, কিন্তু হাউসকিপিং ম্যানেজার রিচার মনে একটু সন্দেহ জাগে যে সে সত্যি ধনী নাকি সে জালিয়াতি করছে। ম্যাথিউ সুযোগটা নেয়, সে রিচার সাথে বন্ধুত্ব করে তাকে বড় অঙ্কের টাকা লোভ দেখায় যাতে সে জর্জিয়ার সম্পর্কে খবর বের করতে পারে। এদিকে জর্জিয়া তখন শেফের সাথে মার্কেটে ঘুরছিল, আর সে শেফ ডিডিয়ারকে বলে যে আমি একদিন সবার সাথে মিলে রান্না করতে চাই। এই কথা শুনে উনি তো মহা খুশি। সবকিছুই খুব চমৎকার ভাবে চলছিল, কিন্তু মাঝে মাঝে তার মনের কোণে এক বিষণ্ণতা উকি দিয়ে যাচ্ছিল। সে ভাবে যে এই সুখ তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সে হোটেলে ফেরার পর সবাই তাকে রাতে ক্যাসিনোতে যাওয়ার জন্য জেদ করতে থাকে। সে খুব ক্লান্ত ছিল, কিন্তু তাদের খাতির দেখে আর তাদেরকে না করতে পারে না। রুমে ফিরে গিয়ে জর্জিয়া তার বোনকে একটা চিঠি লেখে, যেহেতু এই পৃথিবীতে সে ছাড়া তার আর আপন কেউ নেই। চিঠিতে জর্জিয়া লিখেছে, প্রিয় বোন, যখন তুমি এই চিঠিটা পাবে তখন আমি আর এই পৃথিবীতে নেই। আমি নিজেকে ভালো রাখার বদলে শুধু স্বপ্নের মধ্যে বেঁচেছিলাম। আমি ভাবতাম যে একদিন সব ঠিক হবে, আমার পছন্দের জীবনটা পাবো। সে একটা দিনের আশায় আমি সারা জীবন শুধু ইঁদুর দৌড় খেলেছি, একটা বাক্সের মধ্যে নিজেকে বন্দি করে রেখেছিলাম, আর এখন সব শেষ হতে চলেছে। তাই আমি মরে যাওয়ার পর আমাকে কোনো বাক্সে বন্দি করো না, বরং আমাকে পড়িয়ে দিও, যাতে অন্তত মৃত্যুর পর আমি মুক্তভাবে উঠতে পারি। চিঠিটা লিখে জর্জিয়া খুব একা বোধ করছিল, কিন্তু সে জানতো না যে তার স্বপ্নের রাজকুমার শান তাকে খুঁজতে খুঁজতে এই চেক রিপাবলিকে চলে এসেছে। রাতে ক্যাসিনো তো না চাইতেও সে বারবার জিতছিল। একসময় জিততে জিততে জর্জিয়া বিরক্ত হয়ে যায়। যখন সে তার জেতা টাকাগুলো চায়, সে দেখে যে সেখানে $1,10,000 জিতেছে সে। তখন সে বুঝে যে টাকার পেছনে ছুটলে টাকা পাওয়া যায় না, ওটা পাওয়ার সময় হলে এমনিতেই আসে। কিন্তু টাকার পেছনে ছুটতে গিয়ে যে অমূল্য সময়টা হাত থেকে বেরিয়ে যায় সেটা আর কোনোদিনও ফিরে আসে না। এরপর তারা তাকে এক দারুণ অর্কেস্ট্রাস নিয়ে যায়। ওদিকে রিচা তার ঘর তল্লাশি করে তার আসল পরিচয় জেনে ফেলে, এমনকি তার লেখা সেই চিঠিটাও সে পড়ে ফেলে। অর্কেস্ট্রায় সেই রাজনীতিবিদ তাকে দেখে ইমপ্রেস করার চেষ্টা করছিল, কিন্তু জর্জিয়া তাকে সোজাসুজি বলে যে সাধারণ মানুষ আপনাকে ভোট দিয়ে এই জায়গায় বসিয়েছে। আমাকে খুশি করার বদলে যদি আপনি সাধারণ মানুষদের জন্য কিছু করতেন তবে সেটাই সব থেকে বেশি ভালো হতো। মিথুর মতো ব্যবসায়ীদের দালালি করা বন্ধ করুন, কারণ নিজের স্বার্থ ছাড়া আর কারো কথা ভাবে না। মিথুর দম্ভ চূর্ণ করে জর্জিয়া যখন তার রুমে আসে, রিচা তখন খুব মায়াবী স্বরে তাকে খাবার দাবারের কথা জিজ্ঞেস করতে থাকে, কিন্তু তখনই সে বুঝে যায় যে তার চিঠিটা রিচা পড়ে ফেলেছে আর তার ব্রেন টিউমারের কথা সে সব জেনে গেছে। এটি জেনে রিচা খুব লজ্জিত হয় যে সে জর্জিয়া সম্পর্কে খারাপ ভেবেছিল। জর্জিয়া তাকে বলে, বোন, আমি তোমার উপর একটু রেগে নেই। তুমিও আমার মতোই বহুকাল ধরে কম বেতনে খাটছো, হয়তো তুমিও নিজের ভেতরের স্বপ্নগুলোকে দমিয়ে রেখেছো বলেই এমন খিটখিটে হয়ে গেছো। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। এটি শুনেই সে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। জর্জিয়া ভাবে যে আমারও ঠিক এমন একটা পরম মমতার আলিঙ্গনের খুব দরকার ছিল। তখন রিচা তাকে প্রশ্ন করে যে আপনার জীবনের এই শেষ দিনগুলো তো তাদের সাথে কাটানো উচিত যারা আপনাকে সত্যিই ভালোবাসে। এই স্বার্থপর ধনীদের সাথে আপনি কেন সময় নষ্ট করছেন? এরা শুধু টাকাকে গুরুত্ব দেয় আর স্ট্যাটাস বাড়ানোর জন্য অভিনয় করতে থাকে। রিচার এই কথাগুলো জর্জিয়ার গালে একটা চড় পড়ার মতো লাগে। সে ভাবতে থাকে যে হ্যাঁ, রিচা তো ঠিকই বলছে। এই তথাকথিত বড়লোকদের নেকামিতে সে একদম হাঁপিয়ে উঠেছে। আমারও এমন একজন আছে যে আমাকে ভীষণ ভালোবাসে। আমি আমার শেষ দিনগুলো তার সাথেই কাটাতে চাই। আমি আমার পথ খুঁজে পেয়েছি। জর্জিয়াকে সঠিক পথ দেখানোর জন্য সে রিচাকে ধন্যবাদ জানিয়ে হোটেল থেকে বেরোয়, কিন্তু তখনই শান চেক রিপাবলিকে ল্যান্ড করেছে। সে হোটেলের দিকে আসছিল আর জর্জিয়া তার সাথে
দেখা করার জন্য ফ্লাইট ধরতে যাচ্ছিল, কিন্তু এক ভয়াবহ তুষার ঝড় তাদের দুজনকে আলাদা করে দেয়। ঝড়ের এক পাশে জর্জিয়া আর অন্য পাশে তার প্রিয় মানুষটি। অগত্যা জর্জিয়াকে হোটেলেই ফিরে যেতে হয়, কিন্তু শান দমে যাওয়ার পাত্র নয়। সে বরফ ঠেলে পায়ে হেঁটেই জর্জিয়ার খোঁজে আসতে শুরু করে। ওদিকে ম্যাথিউ জেনে গেছে যে জর্জিয়া আসলে ওর মলেরই একজন সামান্য কর্মচারী। এর মধ্যে রিচা শেফ ডিডিআর কে জর্জিয়া টিউমারের কথা বলে দিয়েছিল। এটি শুনে সেও খুব ভেঙে পড়ে। জর্জিয়া তাকে বলে যে প্লিজ আমার জন্য দুঃখ করবেন না, তার চেয়ে আমাকে আপনার সাথে রান্না করতে দিন। সে এতে রাজি হয় আর তারা দুজন মিলে দারুণ সব খাবার বানায়। সেদিন ডিনারে সবার টেবিলে জর্জিয়ার হাতে রান্না পরিবেশন করা হয়। সবাই যখন প্রশংসা করছিল তখন জর্জিয়ার মনে হয় যে জীবনেই প্রথম সে নিজের একটা পরিচয় তৈরি করতে পেরেছে। এরই মাঝে মলের ডাক্তার তাকে এক জরুরি প্রয়োজনে পাগলের মতো খোঁজার চেষ্টা করছিল। এদিকে মেথিও সবার সামনে জর্জিয়ার আসল পরিচয় ফাঁস করে দেয়, কিন্তু জর্জিয়া মাথা উঁচু করে মলের মালিককে বলে, হ্যাঁ আমি সামান্য একজন সেলস উইম্যান, কিন্তু আমি এখানে নিজের উপার্জিত টাকা এসেছি। আপনার মতো অন্যদের ধোকা দিয়ে আমি টাকা কামাইনি। তারপর জর্জিয়া বাকিদের উদ্দেশ্যে বলে, আমাকে বলতে দিন, আমি কাউকে বলিনি যে আমি কোটিপতি। আপনাদের আমার টাকা চোখে পড়েছে বলেই আপনারা আমাকে এত খাতির করেছেন। আপনারা আসলে মানুষকে নয় টাকাকে সম্মান করেন। এর জন্য আপনাদের লজ্জিত হওয়া উচিত, আমার নয়। কারণ আমি আপনাদের কাছে কখনোই বলিনি যে আমি এতটা সম্পদশালী আর এতটা অর্থের মালিক। আপনারা নিজেরাই নিজেদের মতো করে আমাকে বিচার করে নিয়েছেন। জর্জিয়া আরো বলে যে হ্যাঁ আমি আর কিছুদিন পরেই মারা যাব। মরণ তো সবারই হবে, আপনাদেরও একদিন মারা যেতে হবে, কিন্তু আমি শান্তিতে আর হাসি মুখে মরতে চাই। আপনারা আমাকে যে আনন্দ দিয়েছেন তার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। যদিও আপনারা আমাকে ধনী ভেবে সম্মান দিয়েছেন, তাও আপনাদের সাথে কাটানোর সময়টা আমার অনেক ভালো লেগেছে। আর এখন আমি জানি যে আমার আসল ভালোবাসা কোথায়। কপাল ভালো হলে পরের জন্মে আবার তার সাথে দেখা হবে। হ্যাপি নিউ ইয়ার। এই বলে জর্জিয়া সেখান থেকে বেরিয়ে আসে। তার কথাগুলো সবার মনে গিয়ে বাঁধে। সবাই বুঝতে পারে যে তারা কত ভুল করেছে। একে একে সবাই মেথিউকে একা ফেলে চলে যায়। মেথিউ হয়তো আজ বুঝতে পারে যে টাকার স্ট্যাটাস দিয়ে বন্ধুত্ব কেনা যায় না, এর জন্য মানুষকে কদর করতে হয়। এরপর ডায়না তার রুমে এসে জানায় যে মেথিউর চাকরি আর সঙ্গ সে দুটোই ছেড়ে দিয়েছে। সে এখন বিজনেস নিয়ে পড়বে আর সে নিজের পায়ে নিচে দাঁড়াতে চায়। তার এই কথা শুনে জর্জিয়ার খুব গর্ব হতে থাকে, কিন্তু তখনই খবর আসে যে মেথিউ মদ খেয়ে হোটেলের ছাদের একদম কার্নিশে গিয়ে বসে আছে। সে নিচে ঝাঁপ দিতে চাচ্ছে। আসলে ছোটবেলা থেকে টাকা দিয়ে সাফল্য কেনা ওর স্বভাব ছিল, তাই সামান্য হারও সে সহ্য করতে পারছে না। এটি শুনে জর্জিয়া ভাবতে থাকে যে এখন কি এই লোকটার মৃত্যুর দ্বারা আমার ঘাড়ে এসে পড়বে নাকি। ওকে বোঝাতে জর্জিয়া তাড়াতাড়ি ছাদে যায়। সেখানে গিয়ে সে দেখে যে নালা একটা এমন জায়গায় বসে আছে যেটা দেখে জর্জিয়ারই হার্ট ফেল হওয়ার দশা। কোনো মতে জর্জিয়া নিজেকে সামলে ওর পাশে গিয়ে বসে। সে বিড়বিড় করে বলতে থাকে যে সব আমার দোষ, তোমার সাথে পাল্লা দিতে যাওয়াটাই আমার ভুল ছিল। তুমি ঠিকই বলেছিলে টাকা দিয়ে বন্ধুত্ব হয় না। মেথিউ আফসোস করে বলে, আমার অনেক টাকা আছে ঠিকই, কিন্তু এই বিপদের দিনে পাশা দাঁড়ানোর মতো আমার কেউ নেই। জর্জিয়া, সত্যি বন্ধু কিভাবে বানাতে হয় সেটা তোমার কাছ থেকে শেখা উচিত। জর্জিয়া তাকে বোঝায় যে ভুল বুঝতে পেরেছো, যে এটাই অনেক বড় কিছু। যদি সত্যি বন্ধু পেতে চাও তবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে শিখো। টাকার দেখনদারি না দেখিয়ে মানুষকে বুঝতে শেখো। ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়। আমিও সারা জীবন শুধু টাকা কামানোর পেছনেই ছুটেছিলাম, কিন্তু যখন জানলাম যে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে তখন বুঝতে পেরেছি যে সময় কতটা মূল্যবান। এই অল্প সময়ে মানুষের ভালোবাসা কামানো উচিত, টাকা নয়। মেথিউ জর্জিয়াকে জিজ্ঞেস করে, তুমি জীবনে আর কি করতে চেয়েছিলে? জর্জিয়া দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি একটা ছোট্ট রেস্তোরাঁ খুলতে চেয়েছিলাম আর আমার ভালোবাসার মানুষ শানকে বিয়ে করতে চেয়েছিলাম। ওই আমার জন্য সবকিছু, কিন্তু ওকে মনের কথা বলার সাহস কোনোদিনও আমার হয়নি। আর যখন সাহস হলো তখন শুনলাম আমার ব্রেন টিউমার হয়েছে। তাই ঠিক করেছি যে ওকে কিছু আর বলবো না। মিছে মিছে কেন ওর জীবনটা নষ্ট করব? শুধু 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 মায়াই বাড়বে। জর্জিয়া যখন এসব বলছিল ঠিক তখনই একটা আওয়াজ ভেসে আসে যে জর্জিয়া আমি এসে গেছি। জর্জিয়া মেথিউকে বলে, দেখো আমি ওকে এত ভালোবাসি যে এখনই ওর গলার আওয়াজ শুনতে পাচ্ছি। মেথিউ অবাক হয়ে বলে, আরে জর্জিয়া পেছনে তাকিয়ে দেখো, সত্যি সত্যি তোমার রাজকুমার চলে এসেছে। শান জর্জিয়ার খোঁজে হন্তদন্ত হয়ে উপরে আসছিল। ঠিক তখনই হোটেলের রিসেপশনে মলে এসে ডাক্তারের কাছ থেকে একটা ফ্যাক্স আসে। ওটা পড়ে রিচা খুশিতে কাঁদতে শুরু করে। এদিকে শান উপরে এসে কার্নিশে দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকে, জর্জিয়া তুমি মরলে আমিও তোমার সাথে মরবো। জর্জিয়া ভাবতে থাকে আজকে সবার মরার শোক হয়েছে নাকি। বাদিকে মেথিউ মরতে চাচ্ছে আর ডান দিকে শান। জর্জিয়া চিৎকার করে বলে, তোরা দুজনেই চুপ কর, মরতে হবে আমাকে, তোদের নয়। ঠিক সেই মুহূর্তে রিচা জানলা দিয়ে মাথা বের করে চিৎকার করে বলে, ম্যাডাম আপনার কোনো টিউমার ফিউমার কিচ্ছু নেই, আপনি মরবেন না। ডাক্তার ফ্যাক্স পাঠিয়েছে যে ওই দিন স্ক্যান মেশিনে গোলমাল ছিল, আপনার মাথায় কোনো রোগ নেই, আপনি একদম সুস্থ আছেন। এই কথা শুনে জর্জিয়ার তো খুশির সীমাই থাকে না, কিন্তু তখনই তার মাথায় ভয় ঝেঁকে বসে। সে এত উঁচু একটা জায়গায় বসে আছে যে এখান থেকে সে নামবে কি করে। শেষ পর্যন্ত শান তাকে সাবধানে নামিয়ে ভেতরে নিয়ে আসে। তার আনন্দ তখন আকাশ ছোঁয়া। প্রথমে ডাক্তারের উপর খুব রাগ হলেও পরে সে উপলব্ধি করে যে সেদিন যদি স্ক্যান মেশিনে ভুল না হতো তবে গত 3 সপ্তাহের এই দুর্দান্ত জীবনটা সে কোনোদিনও পেত না। আর জীবনের আসল
মানেটাও সে বুঝতে পারতো না। এরপর জর্জিয়া তার বাড়ির কাছে একটা ছোট রেস্তোরাঁ খোলে আর সেই রেস্তোরাঁর ফিতা কাটতে আসে স্বয়ং বিশ্ববিখ্যাত শেফ ডিডিআর। এইভাবে শুরু হয় জর্জিয়ার আসল জীবন। সে আর একটা মুহূর্ত নষ্ট করে না, শুধু ভালোবাসায় বিলিয়ে দেয় আর জীবনের প্রতিটা ছোট ছোট মুহূর্ত সে উপভোগ করতে থাকে। আর এভাবেই শেষ হয় আমাদের আজকের সিনেমা, জীবনের এই গল্প। আর আমাদের বলার ধরন যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি শেয়ার করে দেবেন আর ভিডিওতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন।